শেখ হাসিনার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র। জানাবো ছাত্র জনতার বিজয়, শেখ হাসিনার বিদায় এবং সর্বশেষ জানাবো অভ্যুত্থানের জ্যেষ্ঠ সেনাবাহিনীর শীর্ষ ৫ কর্মকর্তাকে গ্রেফতারের অপেক্ষা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনা ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র। কোটা বিরোধী আন্দোলন ঘিরে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ ছাড়তে বাধ্য হওয়া শেখ হাসিনা ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র দপ্তরের একটি ঘনিষ্ঠ সূত্র বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিসা যুক্তরাষ্ট্র বাতিল করেছে বলে নিশ্চিত করেছে। এর আগে দেশ ছেড়ে শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পর মার্কিন পররাষ্ট্র দপ্তর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়াকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জানায়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের তথ্য জানিয়েছেন। তিনি লিখেছেন, মার্কিন সরকার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিসা প্রত্যাহার করেছে। পররাষ্ট্র দপ্তরের ঘনিষ্ঠ সূত্র এই তথ্য নিশ্চিত করেছে বলে এক্সে জানিয়েছেন বার্গম্যান। তবে পদত্যাগের পর ভারতে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিসা বাতিলের বিষয়টি নিশ্চিত হতে পারেনি ঢাকা পোস্ট। এ বিষয়ে জানতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলির সঙ্গে যোগাযোগ করেছে ঢাকা পোস্ট। স্টিফেন ইবেলি বলেন, ভিসার রেকর্ড মার্কিন আইনের অধীনে একটি গোপনীয় বিষয়, সেজন্য আমরা পৃথক ভিসা মামলার বিষয়ে বিস্তারিত আলোচনা করি না। তবে মাসুদ বিন মোমেনের কোনো মন্তব্য পাওয়া যায়নি। ডেভিড বার্গম্যান লিখেছেন, শেখ হাসিনা সোমবার বিকেলে বাংলাদেশে ছেড়েছেন এবং ভারতে বসেই তার পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে। তার ছেলে সজীব ওয়াজেদ জয় ভার্জিনিয়ায় থাকেন। মার্কিন যুক্তরাষ্ট্রে হাসিনার ভ্রমণের কোনো পরিকল্পনা ছিল কিনা তা স্পষ্ট নেই। ব্রিটিশ এই সাংবাদিক লিখেছেন, হাসিনা যুক্তরাজ্যে আশ্রয় চাওয়ার কথা বিবেচনা করেছেন। সেখানে তার বোন এবং ভাগ্নে থাকেন। হাসিনা যে পদ্ধতিতে ব্রিটেনের কাছে আশ্রয় চেয়েছেন, অভিবাসন আইন অনুযায়ী তা সম্ভব নয়। সোমবার ছাত্র জনতার তোপের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতের উত্তরপ্রদেশে যান শেখ হাসিনা। বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে তাকে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। শেখ হাসিনা যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে একটি সূত্র জানিয়েছে, ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে আশ্রয় দিতে ইচ্ছুক নয় যুক্তরাজ্য। সোমবার শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যান তার ছোট বোন শেখ রেহানাও। তবে রেহানার যুক্তরাজ্যের নাগরিকত্ব রয়েছে। একটি সূত্র জানিয়েছে, রেহানা অল্প সময়ের মধ্যে যুক্তরাজ্যে যাবেন। তবে তার সঙ্গে হাসিনা যাবেন কিনা সেটি নিশ্চিত নয়। এদিকে গতকাল ভারতে পৌঁছে প্রথমে দেশটির জাতীয় নিরাপত্তা পরামর্শক অজিত দোভাল এবং সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। ওই বৈঠকে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, শেখ হাসিনা তাদের কাছে অল্প সময়ের মধ্যে জরুরি ভিত্তিতে আশ্রয় চান। এই সময় হাসিনা আরো জানান, ভারতে অল্প সময়ের জন্য অবস্থান করবেন তিনি। জয়শঙ্কর বলেছেন, খুবই অল্প সময়ের নোটিসে অল্প সময়ে অবস্থানের জন্য শেখ হাসিনা ভারতে আসার অনুমতি চান। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী দেশটির সংসদে আরো বলেছেন, তারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপর নজর রাখছেন। বাংলাদেশ সরকার ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা নিশ্চিত করবে এমন আশাও ব্যক্ত করেন জয়শঙ্কর। তিনি বলেন, আমাদের প্রত্যাশা যে বাংলাদেশ সরকার ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা নিশ্চিত করবে। জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশে 20,000 ভারতীয় নাগরিক ছিলেন, তাদের মধ্যে অন্তত 8,000 জন ফিরে এসেছেন। এছাড়া তাদের নজর সংখ্যালঘুদের উপর থাকবে বলেও জানিয়েছেন তিনি। ছাত্র জনতার বিজয়, শেখ হাসিনার বিদায়। ছাত্র ও জনতার 23 দিনের দেশ কাঁপানো আন্দোলনে পতন হল আওয়ামী লীগ সরকারের। শেখ হাসিনা গতকাল সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্র জমা দেন। এরপর বঙ্গভবন থেকে হেলিকপ্টারে দেশে ছাড়েন। সে সময় তার সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহানা। শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে তার টানা 15.5 বছরের শাসনের অবসান হল। 2008 সালের ডিসেম্বরের নির্বাচনে জনগণের বিপুল সায় নিয়ে তিনি ক্ষমতায় বসেছিলেন। এরপর নিজের শাসনামলে আর কোনো গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন তিনি হতে দেননি। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ভোটাধিকার ও বাক স্বাধীনতা হরণ, মানবাধিকার লঙ্ঘন, ব্যাপক দুর্নীতি ও অর্থ পাচার, দেশকে স্বজনতোষী পুঁজিবাদের কবলে ফেলা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা, ঋণের নামে ব্যাংকের লুটের সুযোগ দেওয়া,
আয় বৈষম্য চরম পর্যায়ে নিয়ে যাওয়া সব বিস্তৃত অভিযোগ রয়েছে। এসবের বিপরীতে তিনি ঢাল হিসেবে ব্যবহার করতেন অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নকে, কিন্তু সেই সময় অর্থনৈতিক সরকার সংকটে ফেলেছিল। দেশের বৈদেশিক মুদ্রার মজুদ কমে গেছে, খেলাপি ঋণ ব্যাপকভাবে বেড়ে গেছে, দ্রব্যমূল্য সীমিত আয়ের মানুষের নাগাল ছাড়া হয়ে গেছে। দেশের মানুষের এসব সমস্যা নিয়ে প্রশ্ন তোলা হলে শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রীদের মুখে উপহাস শোনা যেত। কেউ কেউ বলতেন দেশ সিঙ্গাপুর হয়ে গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন সমাজের সব শ্রেণী ও পেশার মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েই ছিল। সেটার বহিঃপ্রকাশ ছিল শুধু সময়ের অপেক্ষা। উপলক্ষ তৈরি করে দেয় সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন। এর আগেও 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট আন্দোলনে যার লক্ষণ দেখা গিয়েছিল। কোটা সংস্কার আন্দোলন লাগাতার ভাবে শুরু হয় গত 1 জুলাই। 14 জুলাই প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার রাজাকার সংক্রান্ত এক বক্তব্য শিক্ষার্থীদের দাবিকে আইন আদালতের চক্করে ফেলার পর তার মুখোমুখি দাঁড়িয়ে যান শিক্ষার্থীরা। সেদিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে হাজার হাজার ছাত্রছাত্রী বেরিয়ে এসে স্লোগান দেয় শুরু করেন, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। বাংলাদেশে বিগত 15.5 বছরে শেখ হাসিনাকে নিয়ে প্রশ্ন তোলার সাহস কেউ পায়নি। নিবর্তনমূলক আইন, গুম, গ্রেফতার, হয়রানি ও চাপের মুখে নাগরিক সমাজ, গণমাধ্যম ছিল কোণঠাসা। এই প্রথম শিক্ষার্থীরা শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন, স্লোগান দিলেন, শুরু হলো কোটা সংস্কার আন্দোলনের নতুন যাত্রা। 15 জুলাই শিক্ষার্থীদের ক্ষোভের দিন ছাত্রলীগকে নামিয়ে দেওয়া হয় শিক্ষার্থীদের বিরুদ্ধে। ওই দিন এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আন্দোলনকারীদের রাজাকার স্লোগানের জবাব ছাত্রলীগই দেবে, তারা প্রস্তুত। এরপরে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর ব্যাপকভাবে হামলা চালায়। দফায় দফায় ছাত্রলীগেরও ধরে ধরে পেটানো হয়, গুলি করা হয় শিক্ষার্থীদের লক্ষ্য করে। 17 জুলাই বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারা দেশে। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে খুব কাছ থেকে গুলি করে খুন করে পুলিশ। সেই ভিডিও চিত্রই কাজ করেছে বারুদে একটি দেশের লাইয়ের কাঠির মতো। এরপর দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয়, স্লোগান দেওয়া হয়, এই বলেছে বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। সত্যিই গুলি করা হবে তা হয়তো ভাবতে পারেননি বিক্ষোভকারীরা। সাধারণ মানুষও ভাবতে পারেননি কয়েকদিনেই 200 জনের বেশি শিক্ষার্থী ও সাধারণ মানুষকে মেরে ফেলা হবে। কেউ হয়তো ভাবতে পারেননি ঘরের মধ্যে থাকা শিশু, ছাদে থাকা কিশোরী, বারান্দায় থাকা মানুষ গুলিতে নিহত হবেন। যদিও 19 জুলাই কারফিউ জারি করার বিষয়টি জানিয়ে ওবায়দুল কাদের বলেছিলেন, শুট অন সাইট বা দেখা মাত্র গুলির নির্দেশ জারি করা হয়েছে। বাংলাদেশে যা কখনো হয়নি তাই হলো। বিপুল সংখ্যায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের গুলি করে মারা হলো, কলেজ শিক্ষার্থীদের গুলি করে মারা হলো, স্কুল শিক্ষার্থীদের গুলি করে মারা হলো। মায়েরা কাঁদলেন, বাবারা কাঁদলেন, সহপাঠীরা কাঁদলেন। ক্ষোভে ফুঁসে উঠল দেশ। একে একে শিক্ষক, অভিভাবক, আইনজীবী, শিল্পী, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সমর্থন জানাতে শুরু করলেন শিক্ষার্থী ও তরুণদের আন্দোলনে। শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা 9 দফা দাবি জানিয়েছিলেন। সেই 9 দফা দাবি পূরণের বদলে বেছে নেওয়া হয় নির্যাতন ও গণগ্রেফতারের পুরনো পথ, যা শেখ হাসিনা তার রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে 15 বছর ধরে প্রয়োগ করেছেন। কয়েকদিনের মধ্যে 10,000-এর বেশি মানুষকে গ্রেফতার করা হয়। বাদ যায়নি এইচএসসি পরীক্ষার্থীরাও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও নুসরাত তাবাসসুমকে তুলে নিয়ে আটক রাখা হয় ঢাকা মহানগরের পুলিশের গোয়েন্দা বিভাগের কার্যালয়ে। সেখান থেকে জোর করে আন্দোলন প্রত্যাহারের ভিডিও বার্তা দেওয়ানো হয়। মানুষের প্রতিবাদ এবং সমন্বয়কদের অনশনের মুখে তাদের ছেড়ে দেওয়া হয়। 2রা আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সব শ্রেণী পেশার মানুষের জনসমুদ্রে দাঁড়িয়ে 9 দফা দাবিকে 1 দফায় রূপান্তর করা হয়। বলা হয় সরকারকে পদত্যাগ করতেই হবে। ওইদিকে বাংলাদেশ সেনাবাহিনী জনগণের বিরুদ্ধে দাঁড়াতে অস্বীকৃতি জানায়। পুলিশ আর গুলি করতে রাজি ছিল না। শেখ হাসিনা শেষ চেষ্টা হিসেবে নামিয়ে দেন তার রাজনৈতিক শক্তিকে। 4 আগস্ট ঢাকার রাস্তায় যেমন দেশ জুড়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা বিক্ষোভকারীদের উপর হামলা করেন। তাদের কারো কারো হাতে ছিল আগ্নেয়াস্ত্র, অনেকের হাতে ছিল দেশীয় অস্ত্র। ওই দিন সংঘর্ষে নিহত হন অন্তত 114 জন মানুষ। যদিও ছাত্র জনতার প্রতিরোধের মুখে আওয়ামী লীগ বেশি সময় রাজপথে টিকে থাকতে পারেনি। ওই দিনেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মার্চ টু ঢাকা বা ঢাকামুখী গণযাত্রার ডাক দেওয়া হয়। গতকাল এই কর্মসূচির দিন সকালে কয়েকটি জায়গায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। দুপুর নাগাদ স্পষ্ট হয়ে
যায় যে সরকার নড়বড়ে হয়ে গেছে। বেলা 2:30টায় হেলিকপ্টারে করে দেশ ছাড়েন শেখ হাসিনা, যিনি কদিন আগে 1 আগস্ট বলেছিলেন আওয়ামী লীগ বা শেখ হাসিনা কখনো পালিয়ে যায় না। শেখ হাসিনা বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে তার বোন শেখ রেহানাকে নিয়ে উড্ডয়ন করেন। তিনি ভারতের আগরতলা হয়ে দিল্লি যান। সব মিলিয়ে 14 জুলাই থেকে 5 আগস্ট শিক্ষার্থীরা শেখ হাসিনার মুখোমুখি অবস্থান নেওয়ার পর 23 দিনে বাংলাদেশের মানুষ মুক্তি পায় অপশাসন থেকে। শেখ হাসিনা দেশ ছাড়ার খবর শুনে যোগাযোগ করা হয় আওয়ামী লীগের এক শীর্ষস্থানীয় নেতার সঙ্গে। তিনি নাম প্রকাশ না করার শর্তে বলেন, শেখ হাসিনা কারো কথা শুনেননি। তার কারণে রোববার আওয়ামী লীগকে মাঠে নামতে হয়েছে। নিহত হয়েছেন 114 জন মানুষ। শেষ পর্যন্ত তিনি দলের নেতাকর্মীদের চরম সংকটে রেখে বিদেশে চলে গেলেন। তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শেখ হাসিনা একঘেয়েমি ও বারবার ভুল পদক্ষেপের ফলে আওয়ামী লীগ এখন অস্তিত্বের সংকটে। নেতাকর্মীরা হত্যার ঝুঁকিতে। বাংলাদেশে সোমবার ভোর হয়েছিল উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে। সকালটা ছিল মেঘলা, রাস্তাঘাট ছিল ফাঁকা। বেলা 10টার পর থেকে যাত্রাবাড়ি, উত্তরা, শহীদ মিনার, বাড্ডা, মিরপুর সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের জমায়েতের খবর আসতে শুরু করে। কোথাও কোথাও পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।